সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সরকার গঠন করছে এবং আগামী 2-3 দিনের মধ্যেই শপথ নিয়ে নিবে এবং রাষ্ট্রের দায়িত্ব নেবে। কিন্তু এর মধ্যে বিএনপিকে গঠন করতে হবে মন্ত্রিসভা। যদিও মন্ত্রিসভার কাজ যেটা, হোমওয়ার্ক যেটা, তারা সেটা নির্বাচনের আগেই সেরে ফেলেছে এবং বিএনপির কাছে সেই তালিকা রয়েছে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। বিএনপি বিশেষভাবে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়েছে। আমি কথা বলবো এই মন্ত্রণালয়গুলোতে কাকে কাকে বসাচ্ছে বিএনপি, কিংবা কোন মন্ত্রণালয় কাকে দিতে যাচ্ছে। তবে বলে রাখা দরকার, বিএনপি টেকনোক্রেট হিসেবেও কয়েকজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে, অর্থাৎ যারা নির্বাচন করেননি এরকম কয়েকজনকেও দায়িত্ব দেবে। পাশাপাশি বিএনপি শরিক দলের কয়েকজনকেও মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে এবং ভালো ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এই যে মন্ত্রণালয়টি বিএনপি, এই মন্ত্রিসভা যে বিএনপি সাজাচ্ছে, এই মন্ত্রিসভায় নবীন এবং অভিজ্ঞদের একটা সংমিশ্রণ হচ্ছে। এটা সাইজ হতে যাচ্ছে আনুমানিক 50 জনের মতো বা তার কাছাকাছি। তো একটু দেখি কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন একেবারে নিশ্চিত। পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীরা এই মন্ত্রণালয় তার কাছে রাখেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবার ব্যাপক কাজ রয়েছে, কেননা এখানে আমরা জানি আমলাতন্ত্রের এক ধরনের বড়সড় প্রভাব তৈরি হয়েছে দেশে রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এগুলো একটা সরকার, রাজনৈতিক সরকার বা একটা জনগণের নির্বাচিত সরকার যখন আসবে, তখন তারা তাদের মতো করে সে আমলাতন্ত্রটা সাজাবে। সেই জায়গা থেকে এখানে তারেক রহমান সম্ভবত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। তবে এর বাইরেও অন্যদেরও পসিবিলিটিস রয়েছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার। তারপরে খন্দকার মোশাররফ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি এর আগের সরকারের, বিএনপি সরকারের সময়ে পালন করেছিলেন, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এই 4টি মন্ত্রণালয়ের একটি মন্ত্রণালয় তিনি পেতে যাচ্ছেন। খন্দকার মোশাররফ বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেও তার অভিজ্ঞতা এই সরকার নেবে এবং এই বঙ্গুর পরিস্থিতিতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া এই বঙ্গুর দশার মধ্যে আসলে খন্দকার মোশাররফের মতো একজন সিনিয়র রাজনীতিকের অভিজ্ঞতা এই মন্ত্রণালয়গুলোর যে কোনো একটিতে খুবই প্রয়োজন। আব্দুল মঈন খান, তিনি এর আগেও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এবার সম্ভবত তিনি শিক্ষা কিংবা পরিকল্পনা, এই দুইটা মন্ত্রণালয় থেকে একটি দায়িত্ব পেতে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই শাহাবুদ্দিন চুপ্পু এখনকার যে রাষ্ট্রপতি রয়েছেন, তিনি গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি হওয়ার একমাত্র ক্যান্ডিডেট, বা বিএনপির আসলে সেরকম কোনো ক্যান্ডিডেট নেই এবং মির্জা ফখরুল ইসলামই আসলে সেরকমভাবে গ্রহণযোগ্য, যাকে রাষ্ট্রপতির আসনে বিএনপি নিয়ে যেতে পারে। কিন্তু এর আগে সরকার গঠন বা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম মন্ত্রণালয় পাবেন, কেননা রাষ্ট্রপতি নির্বাচন কবে আরও দেরি রয়েছে, তার উপর এখন যিনি রয়েছেন শাহাবুদ্দিন, তিনি কবে পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও আলোচনা রয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি তারেক রহমান জনপ্রশাসন না নেন, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্ত্রণালয় পেতে পারেন, অথবা পাশাপাশি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়েও পেতে পারেন। এই দুইটা বড় সড় মন্ত্রণালয় যেগুলোর দায়িত্ব তিনি নিতে পারেন। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থনীতির শিক্ষক, অনেকে বলছেন তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা দেখেছি বিগত সময়ে বিএনপি যতগুলো বিদেশি নাগরিকদের বা কূটনীতিকদের সঙ্গে দেখা করেছে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে গেছে এবং এই বিদেশি কূটনীতিক বলেন, বিদেশি মিশন বলেন, সেগুলোর ক্ষেত্রে এবং বিদেশে ভ্রমণ বা কোনো একটা দাওয়াতে যাওয়া বলেন, বা বিদেশি রাষ্ট্র নেতাদের দাওয়াতে যাওয়া বলেন, যাই বলেন, এগুলোর জন্য এগুলোর অনেকগুলোতেই আমির খসরু মাহমুদ চৌধুরী গেছেন। এর মধ্যে দিয়ে একটা আন্দাজ পাওয়া যায় তিনি হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেতে পারেন, তবে খুব বেশি পসিবিলিটিস নেই, তবে একটা চান্স ধরা যায়। পাশাপাশি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আগেও পালন করেছেন, চট্টগ্রামের এমপি হিসাবে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এর বাইরে শিল্প ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পেতে পারেন, তবে তিনি মন্ত্রণালয় পাচ্ছেন, এটা মোটামুটি লিস্টে তার নাম রয়েছে। ডক্টর ওসমান ফারুক, এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, এবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অন্যতম ক্যান্ডিডেট হিসেবে ভাবা হচ্ছে। সম্ভবত তিনি পেলেও পেতে পারেন এবং আমি যে লিস্ট যাচাই করে দেখেছি বা বিএনপির জয়ীদের যে তালিকা দেখেছি, এর মধ্যে অন্যতম যোগ্য ব্যক্তি হচ্ছেন ইনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য। পাশাপাশি এই পররাষ্ট্র মন্ত্রণালয় যদি তিনি নাও নেন বা নাও পান, পাশাপাশি তিনি পরিকল্পনা কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
সালাউদ্দিন আহমেদ বিএনপির একেবারে হেভিওয়েট নেতা এবং খুব প্রভাবশালী নেতা, সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র ক্যান্ডিডেট বা একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। তবে আরও একজন রয়েছে, আমি তার কথাও বলবো। পাশাপাশি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, যেহেতু তিনি সাবেক আমলা ছিলেন, সরকারি চাকরিজীবী ছিলেন, সেক্ষেত্রে তিনি এর ফাংশনটা খুব ভালো করে জানেন। অর্থাৎ তিনি হয় স্বরাষ্ট্র নয় জনপ্রশাসন, এই দুইটার একটা পাবেন। আলতাফ চৌধুরী, তিনি আগে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপরে একটা বিতর্কিত মন্তব্যের পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, পরে সম্ভবত বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। এবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম ক্যান্ডিডেট তিনি সালাউদ্দিন আহমেদের পাশাপাশি। এর বাইরেও তাকে মন্ত্রিত্ব তো দেওয়া হবে, এর বাইরেও স্বরাষ্ট্র না পেলেও তিনি শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। মির্জা আব্বাস, তিনি আগে যেটাতে ছিলেন সম্ভবত সেটাই পাবেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সম্ভবত রেজা কিবরিয়া পেতে যাচ্ছেন, এবং বিএনপি শেষ মুহূর্তে এই ব্যক্তিকে বিএনপিতে জয়েন করেছে এবং তাকে নমিনেশন দিয়েছে। অর্থাৎ বিএনপি রেজা কিবরিয়া একজন কোয়ালিফাইড অর্থনীতিবিদ, তাকে বিএনপি খুব হাইলি বিবেচনা করছে, তার বিষয়ে সম্ভবত তিনি অর্থমন্ত্রী হতে যাচ্ছেন। আইন মন্ত্রণালয় বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে, তবে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, যিনি ঝিনাইদহ 1 বা 2 আসন থেকে নির্বাচন করেছেন, তিনি অনেক ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন, সম্ভবত তিনি হইতে পারেন। এর বাইরে বিএনপির আইনজীবী, তিনিও নির্বাচনে জয়লাভ করেছেন, জয়নুল আবদিন, তিনি খালেদা জিয়ারও আইনজীবী ছিলেন, তিনি হইতে পারেন। এই দুজনের একজন। এর বাইরে অনেকে কামাল কায়সারের কথা বলছেন, তারপরে মাহবুবউদ্দিন খোকনের কথা বলছেন। আমি বলবো যে আইনজ্ঞ হিসেবে এই দুজনের একজন হইতে পারে। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকেই হইতে পারে, তবে সবচেয়ে বেশি যাকে শোনা যাচ্ছে সেটা হলো AZM জাহিদ, বেগম জিয়ার চিকিৎসক ছিলেন এবং বেগম জিয়ার সঙ্গে ছিলেন, তিনি সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আন্দালিব রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, তারপরে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব পাওয়ার চান্স রয়েছে। আমানুল্লাহ আমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, রেলপথ মন্ত্রণালয় এটারও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তিনি এর আগেও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রণালয় মন্ত্রিপরিষদে আসছেন, তিনি বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এগুলোর একটি পেতে পারেন। মেজর হাফিজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌ পরিবহন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এগুলোর একটা তিনি পেতে পারেন। আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই দুটার একটা তিনি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। জোনায়েদ সাকি ডাক, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া অথবা বস্ত্র ও পাট কিংবা সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়, এই চারটার যে কোনো একটা তিনি পেতে পারেন। নুরুল হক নূর পানি সম্পদ মন্ত্রণালয়, যুবক ও ক্রীড়া, বস্ত্র ও পাট, এই তিনটার মধ্যে একটা তাকে দেওয়া হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এর জন্য সবচেয়ে ভালো ক্যান্ডিডেট আমার কাছে যাকে মনে হচ্ছে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সম্ভবত। ধর্ম মন্ত্রণালয় পেতে পারেন সম্ভবত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শামা ওবায়েদ সম্ভবত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন। এর বাইরে ইকবাল মাহমুদ টুকু সম্ভবত বিদ্যুৎ জ্বালানি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, এবং এই মন্ত্রণালয়ের অন্যতম ক্যান্ডিডেট তিনি। আন্দালিব রহমান প্রার্থীর পাশাপাশি অন্যতম ক্যান্ডিডেটও তিনি, এবং তার কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ইকবাল মাহমুদ টুকু তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এর বাইরে আরও যাদেরকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে, উপমন্ত্রী করা হতে পারে, প্রতিমন্ত্রী করা হতে পারে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আশাফুদ্দিন নিজান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, বরকতুল্লাহ বুলু, তারপরে আব্দুল সালাম পিন্টু, তারপরে টেকনোক্রেট হিসাবে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আসতে পারেন, আসাদুল হাবিব দুলু যিনি আগেও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, সম্ভবত উপমন্ত্রী ছিলেন, জিকে গৌস, তাহসিনা রুশদিল লুনা যিনি গুমের শিকার হওয়া ইলিয়াস আলীর স্ত্রী, ফারজানা শারমিন পুতুল, নায়াব ইউসুফ, এরাও হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, কেউ কেউ আবার পূর্ণাঙ্গ মন্ত্রী হইতে পারেন। এর মধ্যে নারী যাদের নাম বলেছি এরা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে, নারী ও শিশু পরিবার কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেগুলোর দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি কেউ কেউ হয়তো শিক্ষা উপমন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের বা প্রতিমন্ত্রী এরকম হইতে পারেন। সোর্স মতে আমার কাছে যে তথ্য, বিএনপির মোটামুটি নাম এগুলো হয়তো আরও দু একটা ইনক্লুড হইতে পারে বা এখান থেকে দু একটা বাদ যাইতে পারে, কিন্তু তাদের মন্ত্রিসভাটা এরকমই হতে যাচ্ছে
এবং এরাই মূল দায়িত্বটা পেতে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা হয় আলতাফ চৌধুরী, না হয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এই দুজনের একজন পেতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।